কবে দেশে ফিরছেন তারেক রহমান? জনমনে হওয়া এমন প্রশ্নের উত্তর চমক হিসেবেই রাখতে চায় বিএনপি। বিএনপির শীর্ষ নেতারা বলছেন, দেশে ফেরার পাশাপাশি তারেক রহমানের নিরাপত্তার বিষয়টিও গুরুত্বপূর্ণ। তাদের মতে নির্বাচনের সুনির্দিষ্ট দিনক্ষণ ঘোষণা হলেই হতে পারে দীর্ঘ অপেক্ষার অবসান। আরও জানাচ্ছেন সহকর্মী শফিকুল হক। স্বৈরাচার হাসিনা সরকারের রোষানলের শিকার হয়ে মিথ্যে মামলায় বেগম খালেদা জিয়া কারান্তরীণ হলে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পান তারেক রহমান। এরপর 7 বছর ধরে লন্ডন থেকে বিএনপির দায়িত্ব সামলাচ্ছেন তিনি। 2018-তে রাতের ভোট আর 24-এর ডামি ইলেকশনকে কেন্দ্র করে দল ভাঙার চেষ্টা, নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যে মামলার পাহাড়, বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা সবকিছু উপেক্ষা করে তারেক রহমান দৃঢ়তার সঙ্গে আগের থেকে শক্তিশালী অবস্থানে নিয়ে গেছেন বিএনপিকে। এখন যে সংস্কার নিয়ে এত আলাপ, প্রায় 3 বছর আগেই সেই রাষ্ট্র সংস্কারের 31 দফা প্রস্তাবনা জাতির সামনে তুলে ধরেন তারেক রহমান। সবশেষ প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে লন্ডন বৈঠকের মধ্য দিয়ে রাজনীতির মূল কেন্দ্রে চলে আসেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। এখন সবারই কৌতূহল, কবে দেশে ফিরছেন তারেক রহমান। আমাদের শুধু দলকে এগিয়ে নিয়ে যাবো না, দেশেরও একটা বিষয় আছে এখানে। সবাই, উনি তো আজকে ওনার ভাবমূর্তি জনগণের কাছে গ্রহণযোগ্যতা এত বেশি যে ওনাকেও দেশকে নেতৃত্ব দেওয়ার জন্য দেশে ফেরা দরকার, এবং সেদিক থেকে উনি দ্রুত ফেরার বিবেচনা করছেন। তফসিল ঘোষণা করার সময় 2-1 দিন আগে বা এই ধরনের একটা সময় তিনি আসবেন এবং তার উপস্থিতি দলকে উজ্জীবিত করবে এবং তিনি দেশে অত্যন্ত জনপ্রিয়। এখন তার উপস্থিতিতে বিএনপির তার অভিষ্ট লক্ষ্যে পৌঁছতে বিএনপির জন্য অনেক সহজ হবে। দলটির নেতারা মনে করেন, বর্তমান পরিস্থিতিতে তার দেশে ফেরা যেমন গুরুত্বপূর্ণ, তেমনি তার নিরাপত্তার বিষয়টিকেও হালকা করে দেখার সুযোগ নেই। ইতিমধ্যে তো আমরা দেখেছি যে একজন কুখ্যাত সন্ত্রাসীকে, পতিত স্বৈরাচার এবং আমাদের পার্শ্ববর্তী দেশ থেকে একটি বিশেষ মহল তাকে পাঠিয়েছিল তাকে হত্যা করার জন্যে। তো এটা কতটুকু সত্যি জানি না, বাট এটা এই ধরনের ঘটনা ঘটা বিচিত্র নয়, সেজন্য তাকে অনেক সাবধানতা অবলম্বন করতে হয়। এই কারণে তার ফিরতে একটু দেরি হচ্ছে, তবে তিনি অতি অল্প সময়ের মধ্যে আসবেন বলে আমরা বিশ্বাস করি। সব ঠিকঠাক থাকলে বেগম খালেদা জিয়া সম্প্রতি যে বাড়ির নামজারির কাগজ হাতে পেয়েছেন সেটিতেই উঠছেন তারেক রহমান। গুলশান অ্যাভিনিউর এই একতলা দালান বাড়িটি বেগম জিয়ার বাসভবন ফিরোজার পাশেই। শফিকুল হক, 71, ঢাকা। সাবেক সিইসি নুরুল হুদার 4 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। সোমবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মুস্তাফিজুর রহমান এই আদেশ দেন। শুনানিতে সাবেক সিইসি বলেন, নির্বাচনে কারচুপির দায়ে রিটার্নিং কর্মকর্তা ও পুলিশের। এদিকে আরেক মামলায় সাবেক এমপি সাবিনা আক্তার তুহিনকে জামিন না দিয়ে কারাগারে পাঠায় একই আদালত। ডেস্ক রিপোর্টে বিস্তারিত। 2014 থেকে 24 পর্যন্ত 3টি প্রহসনের নির্বাচন করার এক মামলায় আজ দুপুরে কড়া নিরাপত্তায় সাবেক সিইসি নুরুল হুদাকে আদালতে আনা হয়। তদন্ত কর্মকর্তা নুরুল হুদার 10 দিনের রিমান্ড আবেদন করে। শুনানি শেষে 4 দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত। নির্লজ্জভাবে আজকেও সে স্বীকার করছে না সে যে অপরাধ করেছে। উভয় পক্ষের বক্তব্য শোনার পর তার বিরুদ্ধে 4 দিনের রিমান্ড মঞ্জুর করে তাকে আরও জিজ্ঞাসাবাদ করার জন্য তদন্তকারী কর্মকর্তার হাতে ন্যস্ত করেন। শুনানি চলাকালে আদালত নুরুল হুদাকে বক্তব্য দেওয়ার সুযোগ দেন। সাবেক সিইসি বলেন, কারচুপির নির্বাচনের দায় রিটার্নিং কর্মকর্তা সহ আইন শৃঙ্খলা বাহিনীর। তবে রাতের ভোট আয়োজনে নুরুল হুদা সরাসরি সরকারের তাবেদার হয়ে কাজ করে বলে দাবি করেন আইনজীবীরা। 5 সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশন এবং 16 লক্ষ কর্মকর্তা কর্মচারী এই নির্বাচন সংশ্লিষ্ট থাকেন তার অধীনস্থ। এই কথাগুলো বিজ্ঞতালকে উনি বলেছেন, অর্থাৎ এককভাবে দায় নেওয়ার কোনো সুযোগ নেই। রিটার্নিং অফিসার তারা যেহেতু নির্বাচনের রেজাল্ট পাবলিশ হয়ে গেছে, তারপরে এটা হাইকোর্টের একটি নির্দেশনা আছে যে তারপরে এখানে কোনো অ্যাকশন নেওয়ার কোনো সুযোগ নেই। এই কথাটি উনি বিজ্ঞতালকে বলেছেন। সেই দিনের ভোট রাতে ব্ল্যাক বক্সে তারা এগুলা ভরে দিয়ে সকালবেলা তারা ঘোষণা করেছে যে আওয়ামী লীগ বিজয়ী হয়ে গেছে। সে বিভিন্ন ডিসি এবং বিভিন্ন এসপি এবং টিওনো সহ সবাইকে, ওসি
সবাইকে এসে নির্বাচন কমিশনের পক্ষ থেকে এসে অর্থ যোগান দিয়েছিল। এদিকে আরেক মামলায় সাবেক এমপি সাবিনা আক্তার তুহিনের শুনানি হয়। শেরেবাংলা নগর থানার একটি বিস্ফোরক মামলায় তুহিনকে জামিন দেয়নি আদালত। এই দুজনকে আদালত থেকে গারদখানায় নেওয়ার সময় ব্যাপক হট্টগোলের সৃষ্টি হয়। তবে পুলিশের কড়া নিরাপত্তায় শেষ পর্যন্ত অপ্রীতিকর কোনো ঘটনা ঘটেনি। ডেস্ক রিপোর্ট, ৭১, ঢাকা। যে কোনো মব জাস্টিসের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার কথা জানিয়েছে অন্তর্বর্তী সরকার। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন, সাবেক সিইসি নুরুল হুদার সঙ্গে যা হয়েছে তা কাম্য নয়। ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর কেউ জড়িত থাকলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। আর নুরুল হুদাকে লাঞ্ছিতের ঘটনায় নিন্দা জানিয়ে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন পরিবেশ ও জলবায়ু উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। আরও জানাচ্ছেন শারমিন নীরা। রবিবার সন্ধ্যায় সাবেক প্রধান নির্বাচন কমিশনার KM নুরুল হুদাকে তার বাসভবনে হেনস্থা করে একদল উশৃঙ্খল জনতা। খবর পেয়ে পুলিশ এসে তাকে নিয়ে যায়। পরে 2018 নির্বাচন নিয়ে বিএনপির এক নেতার করা মামলায় নুরুল হুদাকে গ্রেফতার দেখায় পুলিশ। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেবার 10 মাস পরেও মব সংস্কৃতি কেন বন্ধ হচ্ছে না প্রশ্ন ছিল পরিবেশ উপদেষ্টার কাছে। সব জায়গাতেই আমরা বলে যাচ্ছি, আমরা চেষ্টা করছি যতটা নন ভায়োলেন্ট উপায়ে পারা যায় সকল বিক্ষোভটাকে অ্যাড্রেস করতে। দমন তো আমি বলবোই না, কারণ প্রত্যেকেই তার গ্রিভেন্স প্রকাশ করার অধিকার আছে। সবকটাকে অ্যাড্রেস করার চেষ্টা করছি। আশা করছি এই যে সহনশীলতা রাষ্ট্রের পর্যায় থেকে আসছে এবং রাষ্ট্রের পর্যায় থেকে ব্যবস্থা গ্রহণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে, এই সহনশীলতা এবং কার্যকরী উদ্যোগ এটার সমন্বয়েই আসলে আমরা আইনের শাসনের দিকে এগিয়ে যাব। মব অ্যাটেম্প্ট যেটা ঘটলো এটাকে আমরা তীব্রভাবে নিন্দা জানাচ্ছি এবং আমরা আবারও বলছি যে আইনি প্রক্রিয়া গ্রহণের কাজটা স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে শুরু হয়েছে। এর আগে পরিবেশ দিবস ও পরিবেশ মেলা উপলক্ষে সোমবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি আরও জানান, সেন্ট মার্টিন দ্বীপের প্রাকৃতিক পরিবেশ ফিরতে শুরু করেছে। দ্বীপটাকে প্রথমে বাঁচাবো, দ্বীপটাকে বাঁচালে সকল আশঙ্কাই দূর হয়ে যাবে। কতগুলো আছে, এটা একটা ইকোলজিক্যালি ক্রিটিক্যাল এরিয়া। এবং আরেকটা কথা হচ্ছে যে অবশ্যই যখন আপনি একটা অর্থনৈতিক স্বার্থে আঘাত করবেন তখন অনেক ধরনের বক্তব্য হবে, সেটাই জনমনের প্রশ্ন। এই ধরনের জেনারেলাইজ কথা বলার সুযোগ কম। এদিকে সকালে গাজীপুরের কালিয়াকৌরের মৌচাকে হর্টিকালচার সেন্টারে যান স্বরাষ্ট্র উপদেষ্টা। এখানে তিনি বলেন, নুরুল হুদার বাসায় রবিবার রাতে যা হয়েছে তা কোনোভাবেই কাম্য নয়। এ ঘটনায় বাহিনীর কেউ জড়িত থাকলে ব্যবস্থা নেওয়া হবে। ওনারে যেভাবে করা হয়েছে যে মব জাস্টিস, এটা হলো কোনো অবস্থায় গ্রহণযোগ্য না। যদি কোনো কিছু থাকে, এই সব কোনো ঘটনা ঘটলে আইন শৃঙ্খলা বাহিনীর কাছে তারা হস্তান্তর করবে এবং আইন শৃঙ্খলা বাহিনী প্রপার অ্যাকশন নেবে। আইন শৃঙ্খলা বাহিনীর সামনেও ওনার উপরে করা হচ্ছে, এটার জন্য আমরা একটা তদন্ত করে দেখব। এটার সাথে যদি কোনো আইন শৃঙ্খলা বাহিনী জড়িত থাকে তাদের বিরুদ্ধে আমরা আইনানুগ ব্যবস্থা নেব। জাহাঙ্গীর আলম আরও জানান, সাবেক আরেক সিইসি হাবিবুল্লাহ আওয়ালকে গ্রেফতারের যে খবর প্রচারিত হয়েছে তা সঠিক নয়। শারমিন নীরা, ৭১, ঢাকা। মবের বিরুদ্ধে বিএনপি শক্ত অবস্থানে রয়েছে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। মবের সঙ্গে দলের কারো জড়িত থাকা ব্যক্তিগত উল্লেখ করে তিনি বলেন, প্রমাণ পেলে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। বিকেলে বিএনপি গুলশান কার্যালয়ে গণফোরামের সঙ্গে লিয়াজো কমিটির বৈঠক শেষে একথা বলেন আমির খসরু মাহমুদ চৌধুরী। বিএনপি শক্ত অবস্থানে আছে, সেই অবস্থান থেকে বিএনপি সরে দাঁড়াবে না। বিএনপি বাংলাদেশের সহনশীল পরস্পরের সম্মানবোধের রাজনীতি প্রতিষ্ঠিত করার জন্য অঙ্গীকারবদ্ধ। এখান থেকে সরার কোনো সুযোগ নাই। এই সমস্ত মবক্রেসিতে যারা জড়িত, এটা তাদের ব্যক্তিগত সমস্যা। সাবেক প্রধান নির্বাচন কমিশনার নুরুল হুদাকে গ্রেপ্তার করায় আইন শৃঙ্খলা বাহিনীকে স্বাগত জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। সোমবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে তৃণমূল নাগরিক আন্দোলনের নামে এক সংগঠনের কর্মসূচিতে এসব কথা বলেন তিনি। ভোটের অধিকার কেড়ে নেয়ার আরও যারা জড়িত ছিল তাদের সবাইকে আইনের আওতায় আনার দাবি জানান তিনি। কর্মসূচিতে বিএনপির যুগ্ম মহাসচিব আব্দুস সালাম আজাদ বলেন, জাতীয় প্রতীক শাপলা কোনো দলের প্রতীক হতে পারে না। নির্বাচন কমিশন যেন এই প্রতীক কোনো দলকে না দেয় সেই দাবিও জানান তিনি। প্রাক্তন প্রধান নির্বাচন কমিশনকে গ্রেপ্তার করা হলো। আমি আইন শৃঙ্খলা বাহিনীকে
বাংলাদেশের ৭১ সালের একজন যোদ্ধা হিসাবে আপনাদেরকে স্বাগত জানাই। শাপলা প্রতীক আমাদের জাতীয় প্রতীক, এটা কোনো ব্যক্তি অথবা কোনো দলের প্রতীক হতে পারে না। এই কারণে আমরা আপনার প্রতি অনুরোধ থাকবো, ওই শাপলা প্রতীক কোনো দলকে আপনি দিতে পারবেন না। আওয়ামী লীগ সরকারের অধীনে অনুষ্ঠিত 2018 সালের জাতীয় নির্বাচনে কোন কোন কেন্দ্রে শতভাগ ভোট পড়েছে তার তথ্য চেয়ে নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছে দুদক। সেই সাথে নির্বাচনী অফিস ও কেন্দ্র সংশ্লিষ্ট কর্মকর্তাদের তথ্য চাওয়া হয়েছে। নির্বাচনকে প্রভাবিত করার মাধ্যমে এসব কর্মকর্তারা আর্থিকভাবে লাভবান হয়েছিলেন কিনা সেই তথ্য খতিয়ে দেখা হচ্ছে। সেই সাথে 2014 ও 2024 সালের নির্বাচনে প্রভাব সৃষ্টিকারীদের বিষয়েও দুদক কাজ করছে বলে জানিয়েছেন সংস্থার মহাপরিচালক। জেমসন মাহবুবের প্রতিবেদন। আওয়ামী লীগ সরকারের অধীনে অনুষ্ঠিত 3টি জাতীয় নির্বাচনে ছিল প্রশ্নবিদ্ধ। ক্ষমতায় টিকে থাকতে রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানকে নিজের পক্ষে ব্যবহার করে আওয়ামী লীগ সরকার, আর সুষ্ঠু নির্বাচনের স্বার্থে নিজের সাংবিধানিক ক্ষমতা ব্যবহারের পথ থেকে দূরে থাকে নির্বাচন কমিশন। 2014 সালের নবম জাতীয় সংসদ নির্বাচন বর্জন করে বিএনপি সহ অধিকাংশ দল। সেই নির্বাচনে বিনা ভোটে এমপি হন 153 জন। সবচেয়ে বিতর্কিত নির্বাচন ছিল 2018 সালের রাতের ভোট নামে পরিচিত সেই নির্বাচনের আয়োজন করেন নুরুল হুদা নেতৃত্বাধীন কমিশন, যার মধ্য দিয়ে আবারও ক্ষমতায় আসে আওয়ামী লীগ। 2024 সালের নির্বাচনে ছিল নতুন কারসাজি। নিজ দলের ডামি প্রার্থী দিয়ে ভোট সম্পন্ন করে আওয়ামী লীগ। বিতর্কিত এসব নির্বাচনের মাধ্যমে কারা ক্ষমতার অপব্যবহার করে ব্যক্তিগতভাবে লাভবান হয়েছে সেটি অনুসন্ধানে গেল জানুয়ারিতে কাজ শুরু করে দুদক। গঠন করা হয় 5 সদস্যের কমিটি। 2018 সালের নির্বাচনে কয়টি কেন্দ্রে শতভাগ ভোট পড়েছে তা জানতে এবার নির্বাচন কমিশনকে চিঠি পাঠিয়েছে দুদক। দালিলিক প্রমাণাদি সংগ্রহের জন্য অনুসন্ধান দল, নির্বাচন অফিস ও আরও অন্যান্য যেই প্রাসঙ্গিক দপ্তর রয়েছে সবগুলোতেই তারা পত্র যোগাযোগ করেছে। এরই মধ্যে গ্রেপ্তার হয়েছেন 2018 সালের নির্বাচনে দায়িত্ব পালনকারী প্রধান নির্বাচন কমিশনার নুরুল হুদা। দুদক মহাপরিচালক জানিয়েছেন, অনুসন্ধান কর্মকর্তা তাকে জিজ্ঞাসাবাদ সহ যে কোনো আইনি ব্যবস্থা নিতে পারবে। খতিয়ে দেখা হবে নির্বাচনী কর্মকর্তারা আর্থিকভাবে লাভবান হয়েছেন কিনা। আমাদেরকে মনে হয় যে আমাদের যে অনুসন্ধান দল কাজ করছে, যে বিষয় নিয়ে তারা কাজ করছেন, সেই বিষয়ের সাথে যদি সম্পৃক্ত হয়ে আরও অন্যান্য কোনো বিষয়ে এটার সাথে আসে তখন তাদের সুপারিশ এই বিষয়ে থাকবে, সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। এদিকে ইসলামী ব্যাংক থেকে 1000 কোটি টাকারও বেশি আত্মসাতের অভিযোগে দুদকের মামলায় গ্রেপ্তারের পর ব্যাংকটির সাবেক এমডি মনিরুল মাওলাকে জেল হাজতে পাঠিয়েছে আদালত। জেমসন মাহবুব, 71, ঢাকা। ইসরায়েলের ওপর একযোগে ক্ষেপণাস্ত্র ড্রোন হামলা চালিয়েছে ইরান। এর মধ্যে একটি ক্ষেপণাস্ত্রের আঘাতে ইসরায়েলের দক্ষিণাঞ্চলের কয়েকটি এলাকায় বিদ্যুৎ সরবরাহ বাধাগ্রস্ত হয়েছে। জবাবে ইরানের আইআরজিসির সদর দপ্তরে হামলা চালানোর দাবি করেছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ। এদিকে মার্কিন হামলার জবাব কঠোরভাবে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ইরানের প্রতিরক্ষা মন্ত্রী আমির হাতামি। এছাড়া ইরানের আরও হামলার আশঙ্কায় নাগরিকদের নিরাপদ স্থানে আশ্রয়ের নির্দেশ দিয়েছে ইসরায়েল। সৃষ্টি ঘটকের প্রতিবেদন। এবার দিনের আলোতেও ইরান থেকে ছোড়া একের পর এক ক্ষেপণাস্ত্রের আঘাতে বিপর্যস্ত ইসরায়েল। সোমবার ইসরায়েলের সবচেয়ে লম্বা সময় ধরে ইরান হামলা চালিয়েছে বলে জানিয়েছেন ইসরায়েলের সাবেক বিচারমন্ত্রী জোসি বেইলিন। হতাহতের কোনো ঘটনা ঘটেনি, ক্ষয়ক্ষতি হয়েছে, তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও স্পষ্ট নয় বলেও জানিয়েছেন তিনি। এদিকে ইসরায়েলের সেনাবাহিনী বলেছে, গত কয়েক ঘন্টায় ইসরায়েলের বিভিন্ন জায়গায় 8টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। ইসরায়েলের দক্ষিণাঞ্চলে একটি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের কাছে একটি ক্ষেপণাস্ত্র আঘাত হানে, এতে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে ওই এলাকা। ইরানি সংবাদ মাধ্যম তাসনিম জানায়, এই হামলায় কঠিন ও তরল জ্বালানি চালিত ক্ষেপণাস্ত্র ব্যবহারের পাশাপাশি এমন কৌশল ব্যবহার করা হয়েছে যা ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থাকে ভেদ করতে সক্ষম। ইরানের দাবি, ইসরায়েলের সাফা, তেল আবিব, আশকেলন, আশদোদ এবং বেইসান এই 5টি জায়গায় রকেট হামলা চালানো হয়েছে।
পাল্টা হামলা চালিয়েছে ইসরায়েলও। ইরানের ফোর্দো পারমাণবিক স্থাপনার কাছেই হামলা চালিয়েছে তেল আবিব। তেহরানের কুখ্যাত এডিন কারাগারেও বিমান হামলা চালায় ইসরায়েল। আইডিএফ দাবি করেছে এই হামলায় আইআরজিসির বহু সদস্য নিহত হয়েছে। পরে ইসরায়েলের হামলায় আইআরজিসির 10 সদস্য নিহতের তথ্য নিশ্চিত করে ইরানি গণমাধ্যম। সোমবার তেহরানের বাসিজ সদর দফতর, আলবোর্জ কর্পস, অভ্যন্তরীণ গোয়েন্দা এবং সাধারণ নিরাপত্তা পুলিশকে লক্ষ্য করেও হামলা চালানোর দাবি করেছে আইডিএফ। শুধু তাই নয়, ইরানের পশ্চিম, পূর্ব ও মধ্যাঞ্চলের 6টি বিমানবন্দরেও হামলা চালিয়েছে ইসরায়েল। এছাড়া ইরানের পশ্চিমাঞ্চলের কেরমানশাহ এলাকায় সামরিক অবকাঠামো লক্ষ্য করেও হামলা চালানো হয়। এরই মধ্যে পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলার জবাবে ইরান কঠোর প্রতিক্রিয়া জানাবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের প্রতিরক্ষা মন্ত্রী মেজর জেনারেল আমির হাতামি। এদিকে জাতিসংঘের পরমাণু প্রকল্প পর্যবেক্ষণ সংস্থা ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি IAEA এর সঙ্গে সহযোগিতা চুক্তি স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে ইরান। দেশটির পার্লামেন্ট মজলিসে ইতোমধ্যে এ সংক্রান্ত একটি বিল তৈরির কাজও শুরু হয়েছে। IAEA এর সঙ্গে ANPT চুক্তি স্বাক্ষরের মাধ্যমে কখনো পারমাণবিক অস্ত্র তৈরি বিষয়ক প্রকল্প গ্রহণ করবে না এবং IAEA কে সহযোগিতা করবে বলে প্রতিশ্রুতি দিয়েছিল ইরান। সৃষ্টি ঘটক, 71। ইরানি জনগণকে সাহায্য করতে রাশিয়া প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকজির সঙ্গে বৈঠকে তিনি ইরানের বিরুদ্ধে ইসরায়েলের আগ্রাসনকে ভিত্তিহীন বলেও মন্তব্য করেছেন। এদিকে ইরানের ওপর মার্কিন হামলার নিন্দা করায় পুতিনকে ধন্যবাদ জানিয়ে আরাকজি বলেন, রাশিয়া সঠিক ইতিহাসের পক্ষে অবস্থান নিয়েছে। এ ঘটনায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ও প্রেসিডেন্ট মাসুদ পেজেকশিয়ান পুতিনকে ধন্যবাদ জানিয়েছেন। এর আগে সেন্ট পিটার্সবার্গে আন্তর্জাতিক অর্থনৈতিক ফোরামের প্ল্যানারি অধিবেশনে বক্তব্য দেওয়ার সময় মিত্রদের প্রতি মস্কোর প্রতিশ্রুতি নিয়ে যারা প্রশ্ন তুলেছেন তাদের উস্কানিদাতা বলেছেন প্রেসিডেন্ট পুতিন। তিনি বলেন, সাবেক সোভিয়েত ইউনিয়ন ও রুশ ফেডারেশনের প্রায় 20 লাখ মানুষ বর্তমানে ইসরায়েলে বসবাস করেন। অন্যদিকে রাশিয়ার জনসংখ্যার প্রায় 15% ইসলাম ধর্ম অনুসরণ করেন এবং মস্কো ইসলামিক সহযোগিতা সংস্থার একজন পর্যবেক্ষক সদস্য। এসব কারণে রাশিয়া দীর্ঘ দশক ধরে মধ্যপ্রাচ্যে একটি সূক্ষ্ম ভারসাম্যপূর্ণ সম্পর্ক বজায় রেখে চলছে। বিশ্ব বাণিজ্যের জন্য গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালী বন্ধের সিদ্ধান্ত নেওয়ার পথে রয়েছে ইরান। তেহরান অতীতেও এই প্রণালী বন্ধ করার হুমকি দিয়েছে, তবে তারা কখনোই সেই হুমকি কার্যকর করেনি। বিশেষজ্ঞদের মতে এই প্রণালী বন্ধ হলে তা বৈশ্বিক বাণিজ্যকে নতুন সংকটে ফেলবে। এর প্রভাবে বিশ্ববাজারে তেলের দামে বড় ধরনের প্রভাব পড়বে। বিস্তারিত মনিরুজ্জামান বাবুর প্রতিবেদনে। ইরানে যুক্তরাষ্ট্রের বিমান হামলার পর উত্তেজনার আঁচ পড়েছে হরমুজ প্রণালীতে। পারস্য উপসাগরের মুখে অবস্থিত কৌশলগত তেল পরিবহন পথ হরমুজ প্রণালীকে কেন্দ্র করে তৈরি হয়েছে নতুন সংকট। এরই মধ্যে জাহাজ চলাচলে তার প্রভাব পড়তে শুরু করেছে। সোমবার হরমুজ প্রণালী থেকে 2টি তেল পরিবহনের জাহাজ ফিরে গেছে। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই তেল পরিবহন পথ বা চেক পয়েন্ট হিসেবে পরিচিত এই হরমুজ প্রণালীটি ওমান ও ইরানের মাঝখানে অবস্থিত এবং এটি ওমান উপসাগর ও পারস্য সাগরকে সংযুক্ত করেছে। এই প্রণালীর সবচেয়ে সরু স্থান মাত্র 33 কিলোমিটার চওড়া, যার মধ্যে শিপিং লেন বা জাহাজ চলাচলের পথ মাত্র 3 কিলোমিটার প্রশস্ত। কৌশলগতভাবে যুক্তরাষ্ট্র ও অন্যান্য দেশের জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ বৈশ্বিক অর্থনীতির স্থিতিশীলতা অনেকটাই এই পথে তেল পরিবহনের উপর নির্ভরশীল। প্রতিদিন বিশ্বজুড়ে ব্যবহৃত তেল সরবরাহের 1/5 অর্থাৎ 2 কোটি ব্যারেল তেল এবং বিপুল পরিমাণ তরল গ্যাস পরিবাহিত হয়। এমন পরিস্থিতিতে ইরান যদি হরমুজ প্রণালীকে শেষ পর্যন্ত অবরুদ্ধ করে দেয়, সেক্ষেত্রে গোটা বিশ্বেই জ্বালানির দাম আবার ঊর্ধ্বমুখী হওয়ার আশঙ্কা রয়েছে বলে মনে করছেন অনেকেই। এর মাঝেই বিশ্ববাজারে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্রেন্ট ক্রুড অয়েল অর্থাৎ অপরিশোধিত তেলের দাম শুরুর দিকে 3% বেশি বেড়ে ব্যারেল প্রতি $79 উপরে উঠেছে। প্রণালীটি বন্ধ করে দেওয়া প্রেসিডেন্ট ট্রাম্পকে সরাসরি চাপ দেওয়ার একটি উপায় হতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা, কারণ এর ফলে তেলের দাম বাড়বে, যা যুক্তরাষ্ট্র ও বিশ্বব্যাপী দ্রুত মুদ্রাস্ফীতির কারণ হবে।
তবে এটি ইরানের জন্য একটি চরম আত্মঘাতী অর্থনৈতিক পদক্ষেপ হবে বলে আশঙ্কা করা হচ্ছে, কারণ ইরান নিজেও এই পথ ব্যবহার করেই তেল রপ্তানি করে। অন্যদিকে এই পদক্ষেপ বিশেষ করে চীনকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করবে, কারণ ইরানের মোট তেল রপ্তানির প্রায় 90% কিনে থাকে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির এই দেশটি। মনিরুজ্জামান বাবু, ৭১। ২৭ জুনের মধ্যে চেয়ারম্যানকে অপসারণ করা না হলে কমপ্লিট শাটডাউনে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেওয়া হয়। কর্মকর্তাদের অভিযোগ, সংস্কারের সঠিক উদ্যোগ না নিয়ে এনবিআর চেয়ারম্যান দমন পীড়ন চালিয়ে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছেন। রুহুল আমিনের রিপোর্ট। পূর্ব ঘোষণা অনুযায়ী সকাল থেকে রাজস্ব ভবনে জড়ো হন এনবিআরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা। গায়ে কাফনের কাপড় জড়িয়ে নানা স্লোগানে এনবিআর চেয়ারম্যানের অপসারণের দাবি জানান। এ সময় পুলিশের বাধার মুখেও পড়েন কর্মকর্তারা। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনীও মোতায়েন করা হয়। কর্মকর্তাদের অভিযোগ, অর্থ মন্ত্রণালয়ের সিদ্ধান্তের আলোকে এনবিআর সংস্কার কার্যক্রম সমন্বয়ে সম্প্রতি একটি কমিটি করা হলেও সেখানে সংস্কার ঐক্য পরিষদের প্রতিনিধি রাখা হয়নি, শুধু অনুগত কর্মকর্তাদের রেখেছেন চেয়ারম্যান। আন্দোলনে জড়িত কর্মকর্তাদের অন্যায়ভাবে বদলি করা হচ্ছে বলেও অভিযোগ করে পরিষদ। কর্মকর্তারা জানান, সংস্কার কার্যক্রম নিয়ে ঐক্য পরিষদকে এনবিআরে বসারও সুযোগ দেয়া হচ্ছে না। একটি আদেশে অত্যন্ত দক্ষ ও পেশাদারী হিসাবে সুনাম রয়েছে এমন 5 জন কর্মকর্তাকে ঢাকার বাইরে অপেক্ষাকৃত কম রাজস্ব সম্ভাবনাময় দপ্তরে স্ট্যান্ড রিলিজ করা হয়েছে। তো আদেশে প্রাপ্য যোগদানকাল না দিয়ে পরবর্তী কর্মদিবসে সংশ্লিষ্ট দপ্তরে যোগদান করতে বলা হয়েছে, যা চাকরি বিধির সম্পূর্ণ পরিপন্থী ও অবৈধ। সংবাদ সম্মেলনে কর্মকর্তাদের বদলি আদেশ বাতিল করা, চেয়ারম্যানের অপসারণ সহ নানা দাবি জানানো হয়। পলাতক আওয়ামী ফ্যাসিস্ট সরকারের এজেন্ডা বাস্তবায়নকারী যে 44 জন আমলার, এর মধ্যে 6 জনকে ইতিমধ্যেই বাধ্যতামূলক অবসর দেওয়া হয়েছে, তালিকা করা হয়েছে। তার মধ্যে এনবিআরের বর্তমান চেয়ারম্যান 3 নং ক্রমিকে রয়েছেন। সুতরাং সংস্কার প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করে তিনি অস্থিতিশীল পরিস্থিতি অপচেষ্টা করবেন, এটাই স্বাভাবিক। দাবি আদায়ে 24 জুন দুপুর পর্যন্ত এবং 25 ও 26 জুন বিকেল 5টা পর্যন্ত কর্মবিরতি পালনের ঘোষণাও দেয় ঐক্য পরিষদ। আগামী 27 জুন 2025 খ্রিস্টাব্দ তারিখের মধ্যে প্রতিহিংসা ও নিপীড়নমূলক সকল বদলি আদেশ বাতিল করা না হলে, এনবিআর এর বর্তমান চেয়ারম্যানকে অপসারণ করা না হলে আগামী 28 জুন 2025 খ্রিস্টাব্দ তারিখ থেকে আন্তর্জাতিক যাত্রী সেবা ব্যতীত রপ্তানি সহ সকল কার্যক্রম, কাস্টমস এবং ভ্যাট বিভাগের সকল কার্যক্রম লাগাতার কমপ্লিট শাটডাউন থাকবে। আন্দোলনরত কর্মকর্তারা বলেন, বাধা দেয়া হলেও আন্দোলন অব্যাহত থাকবে। এবং আমরা আপনাদেরকে সাথে নিয়ে। রুহুল আমিন, ৭১, ঢাকা। মেঘনা ইন্ডাস্ট্রিয়াল ইকোনমিক জোনে কারখানা চালাতে 230 কিলো ভোল্টেজ লেভেলের 100 মেগাওয়াট বিদ্যুৎ নিরবিচ্ছিন্ন সরবরাহ করবে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড। এজন্য বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড এবং পাওয়ার গ্রিড কোম্পানি বাংলাদেশের সাথে ত্রিপক্ষীয় চুক্তি হয়েছে। সোমবার এই চুক্তি স্বাক্ষর করে মেঘনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রির চেয়ারম্যান বলেন, নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ পেলে এই ইকোনমিক জোনে আরও 6 থেকে 7 হাজার মানুষের নতুন কর্মসংস্থান তৈরি হবে এবং দেশের অর্থনৈতিক উন্নয়নেও ভূমিকা রাখবে। জায়েদুল ইসলামের প্রতিবেদন। শিল্প চালাতে প্রয়োজন নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ এবং জ্বালানি। এটি নিশ্চিত হলে উৎপাদন ক্ষমতার পূর্ণ ব্যবহার হয়, পণ্যের গুণগত মান বাড়ে এবং উৎপাদন পর্যায়ে কাঁচামালের অপচয়ও কমে। প্রায় $1 বিলিয়ন বিনিয়োগে মেঘনা ইকোনমিক জোনে বাংলাদেশে প্লাস্টিকের মৌল উৎপাদনকারী একমাত্র পেট্রোকেমিক্যাল কারখানা স্থাপন করছে এমজিআই। এই কারখানা নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের জন্য পাওয়ার গ্রিড কোম্পানি বাংলাদেশ, পল্লী বিদ্যুতায়ন বোর্ড এবং এমজিআই এর মধ্যে ত্রিপক্ষীয় চুক্তি হলো সোমবার। যারা শিল্প উদ্যোক্তা আছে এদেরকে উৎসাহ দিয়া গ্যাস বা বিদ্যুৎ দিয়া কানেকশন করিয়া যাতে তাদেরকে দেশে কর্মসংস্থান এবং শিল্পায়নের জন্য আপনারা সহযোগিতা করতে পারেন, সে বিষয়ে আপনাদের আমি দৃষ্টি আকর্ষণ করব। এমজিআই চেয়ারম্যান বলেন, চুক্তিমতো বিদ্যুৎ পেলে কারখানাটির উৎপাদন ক্ষমতা বেড়ে প্লাস্টিক পণ্যের কাঁচামাল আমদানির নির্ভরতা কমবে। অন্যদিকে মেঘনা ইকোনমিক জোনে নতুন কর্মসংস্থান হবে। 35 বছর আমি পল্লী বিদ্যুতের সাথে সম্পৃক্ত। আপনাদের সহযোগিতায় আমরা একটার পর একটা ইন্ডাস্ট্রি করছি, কারণ শিল্পায়ন হলেই সেখানে কর্মসংস্থান হবে, কর্মসংস্থান হলেই
হলেই দেশের জিডিপি উন্নতি বা আমরা ভ্যালু এডিশন হবে, ইম্পোর্ট কমবে অথবা আমাদের এক্সপোর্ট হবে। চুক্তি অনুযায়ী পিজিসির মূল গ্রিড থেকে বিদ্যুৎ নিয়ে এনার্জি রেগুলেটরি কমিশনের নির্ধারিত দামে মেঘনা ইকোনমিক জোনকে সরবরাহ করবে পল্লী বিদ্যুতায়ন বোর্ড। মূল গ্রিড যেটা, সেই গ্রিড হলো পিজিসি বিল 400/230 কেভি ভোল্টেজে ট্রান্সমিশন হয়ে 230 কেভিতে আমরা মেঘনাঘাটকে পাওয়ার সাপ্লাই করব। পাওয়ার বিক্রি করলে কি ট্যারিফ হবে, কি রেট হবে সেটা নির্ধারণ করে দিবে মেঘনাঘাট, ওই ট্যারিফে আমাদেরকে বিল দিবে। এই সময় মেঘনা ইকোনমিক জোনকে অগ্রাধিকার ভিত্তিতে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের প্রতিশ্রুতি দেয় পল্লী বিদ্যুতায়ন বোর্ড। আপনাদেরকে আমরা ফুল অ্যাসুরেন্স দিতে পারি যে আপনাদের সার্ভিসের জন্য আমরা সবসময় থাকবো, প্রস্তুত থাকবো এবং আমাদের টপ প্রায়োরিটি থাকবে আমরা কিভাবে আপনাদেরকে সেবা দিতে পারি। চুক্তিপত্রে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন এমজিআই চেয়ারম্যান মোস্তফা কামাল, পল্লী বিদ্যুতায়ন বোর্ড সচিব দিলরুবা সিরাজি এবং পাওয়ার গ্রিড কোম্পানি বাংলাদেশ পিএলসির কোম্পানি সচিব মোহাম্মদ জাহাঙ্গীর আজাদ। জাহিদুল ইসলাম, ৭১, ঢাকা।